আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, খেয়াল করেন। তো যেটা বলছিলাম আর কি, তো শ্রীকৃষ্ণ কাব্যটি রচিত হচ্ছে যে পয়ার বা ত্রিপদী ছন্দে রচিত। এটা গঠনগতির দিক থেকে নাট গীতি, কারণ একটা নাটকীয় ভাব আছে। এটা আবিষ্কার হয়েছে 1909 সালে বসন্তনন্দন রায়, পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার কাকিল্লা নামক একটা গ্রাম, সেই গ্রাম থেকে তিনি এই ভদ্রলোক পুঁথি সংগ্রহ করেন। এই পুঁথিটা পাওয়া যায় হচ্ছে দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের গোয়ালঘরের মাচার উপরে। ঠিক আছে। তো এই বসন্তনন্দন রায় নিজে পুঁথিটা সম্পাদন করেন এবং হচ্ছে 1916 খ্রিস্টাব্দে তিনি কলকাতা বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে বের করেন, যার নাম দেন শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য। চর্যাপদের পরে এটা হচ্ছে প্রাচীনতম বাংলা সাহিত্যের সাহিত্য নিদর্শন। কারো কারো মতে মূল গ্রন্থটির নাম ছিল শ্রীকৃষ্ণ সন্দর্ভ। এই নামটা খুব ইম্পর্টেন্ট, শ্রীকৃষ্ণ কীর্তনের। ঠিক আছে, কিন্তু লেখা থাকতে পারে পরীক্ষায় যে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের অপর নাম কি, শ্রীকৃষ্ণ সন্দর্ভ। শ্রীকৃষ্ণ কীর্তনের কাহিনীটা কি আমরা জানি, যেটা আছে রাধাকৃষ্ণের প্রণয় উপাখ্যান বা প্রেমের কাহিনী। এখানে প্রধান চরিত্রই আছে তিনটা, কৃষ্ণ এবং রাধা, এবং তাদের দুইজনের ভিতরে এই সম্পর্ক, যে দূত, যে মাধ্যম হিসেবে কাজ করে, তার নাম হচ্ছে বড়াই। এটা মোট 13টা খণ্ডে রচিত। এই কাহিনী কৃষ্ণ গ্রামের রাখাল বালক, আর হচ্ছে রাধা হচ্ছে গোয়ালা বধূ। শ্রীকৃষ্ণ কীর্তন একটি গ্রাম্য প্রণয় কাব্য। ঠিক আছে, মানে গ্রামের একটা প্রেমের কাহিনী। রাধা কৃষ্ণের প্রণয়ের সহযোগীর ভূমিকা পালন করেছে এক বুড়ি, যার নাম হচ্ছে বড়াই। আমরা এইগুলোর ভিতর থেকে এমসিকিউ তে কোশ্চেন আসলে বাবা হচ্ছে কি, যে প্রধান চরিত্র কয়টা, তিনটা। কে কে, কৃষ্ণ রাধা বড়াই। কয়টা খণ্ড আছে, 13টি খণ্ড আছে। মূলত একটা গ্রামীণ একটা প্রণয় উপাখ্যান। আর রাধা কৃষ্ণের এই প্রেমের অনুঘটক হিসেবে কাজ করছে একটা বুড়ি, তার নাম হচ্ছে বড়াই। কবি পরিচিত আমরা, বড়ুচণ্ডী দাস মধ্যযুগের প্রথম কবি। কোনো গ্রন্থের কাব্যের একক রচয়িতা এই বড়ুচণ্ডী দাস। বাংলা সাহিত্যের প্রথম কবি, এটা খুব ইম্পর্টেন্ট লাইন। বড়ুচণ্ডী দাস, বড়ুচণ্ডী দাস এটি কবির ছদ্মনাম। তার প্রকৃত নাম হচ্ছে অনন্ত, অনন্ত বড়ুয়া। অনন্ত বড় বা অনন্ত বড়াই নামে পরিচিত। তিনি যাত্রাপালের সাথে সম্পৃক্ত ছিলেন, এবং তার রচনার ভিতরে একটা নাটকীয় ভাব আছে, কারণ যাত্রায় আমরা কি সামনে নাটক উপস্থাপন করে। ঠিক আছে, যার কারণে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের ভিতরে একটা নাট্য একটা ভাব আছে। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের বিষয়বস্তু আমরা জানি কৃষ্ণের প্রেমলীলা, এটা পৌরাণিক কাহিনীর মতন নয়। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি যে পৌরাণিক গ্রন্থের আলোকে রচিত, তা হচ্ছে ভগবতের আলোকে। এটা খুব ইম্পর্টেন্ট লাইন। ঠিক আছে, রাধা কৃষ্ণ হলো জীবাত্মা এবং পরমাত্মার প্রতীক। এখানে খেয়াল করেন, এটাও খুব গুরুত্বপূর্ণ লাইন। রাধা কৃষ্ণ হচ্ছে জীবাত্মা এবং পরমাত্মার হচ্ছে যে প্রতীক। ঠিক আছে, তাহলে আমরা যা পেলাম এখানে, বড়ুচণ্ডী দাস মধ্যযুগের প্রথম কবি। ঠিক আছে, তার প্রকৃত নাম হচ্ছে অনন্ত বড়ুয়া। আর এই অনন্ত বড়ুয়া তিনি যাত্রাপালের সাথে পালার সাথে সম্পৃক্ত ছিলেন বিধায় তার কাব্যে আপনার নাটকীয় ভাব আছে। আর এটা মূলত হচ্ছে কি, গ্রাম্য রাধাকৃষ্ণের একটা প্রেম ও কাহিনী বা প্রেমলীলা, বাট এটা কোনো পৌরাণিক কাহিনী না। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি যে পৌরাণিক গ্রন্থের আলোকে রচিত, তার নাম হচ্ছে ভগবত আলোকে। দেখেন, মধ্যযুগের একটা আছে বৈষ্ণব পদাবলী বা পদাবলী সাহিত্য। মধ্যযুগের বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ নিদর্শন আছে বৈষ্ণব পদাবলী। শ্রী চৈতন্যদেব ও তার প্রচারিত ধর্মকে নিয়ে বৈষ্ণব পদাবলী রচিত। খুব ইম্পর্টেন্ট লাইন, শ্রী চৈতন্যদেব এবং তার প্রচারিত ধর্মকে নিয়ে বৈষ্ণব পদাবলী রচিত। বৈষ্ণব পদাবলীর রাধা ও কৃষ্ণের আকর্ষণ বিকর্ষণের বিচিত্র অনুভূতি সম্বলিত এক প্রকার গান। এই পদাবলীর যে রচনা, পদাবলী শব্দটা আসলে আমরা পাই প্রথমে বিদ্যাপতির নাম। তিনি ব্রুজবুলি ভাষায় এই পদ রচনা করেন, ব্রুজবুলি ভাষায় পদ রচনা করেছেন। ব্রজবুলিটাকে একটু পরে আমরা দেখছি, লেখা আছে বাংলা ভাষায়। বৈষ্ণব পদাবলীর আদি রচয়িতার নাম হচ্ছে বড়ুচণ্ডী দাস। বৈষ্ণব পদাবলী প্রথম সংকলন করেন হচ্ছে আউল মনোহর দাস। তাহলে আমরা পেলাম মধ্যযুগের বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ নিদর্শন বৈষ্ণব পদাবলী। শ্রী চৈতন্যদেব এবং তার প্রচারিত ধর্মকে নিয়ে বৈষ্ণব পদাবলী রচিত। এই পদাবলীর আদি কবিকে বিদ্যাপতি। আচ্ছা, বাংলা ভাষায় বৈষ্ণব পদাবলীর আদি রচয়িতার নাম হচ্ছে কি, বড়ুচণ্ডী দাস। বৈষ্ণব পদাবলীর প্রথম সংকলন করেন আউল মনোহর দাস। বলেন তো, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের কয়টা খণ্ড আছে? 13টি। 13টি খণ্ড আছে। এটা কে, আবিষ্কারক কে? বড়চণ্ডী দাস। আবিষ্কারক বসন্ত রঞ্জন। ঠিক আছে, আর লেখক আছে বসন্ত বর্মন। হুম, ধন্যবাদ। এই রাধাকৃষ্ণের এই প্রেমের অনুঘটক কে?
বড়াই। খেয়াল করেন, আসছে দেখেন জয়দেব। কবি জয়দেব সংস্কৃত সাহিত্যের একজন কবি, মধ্যযুগীয় অন্যতম প্রসিদ্ধ কবি, বৈষ্ণব পদবলীর আদি কবি। তিনি লক্ষণ সেনের সহকবি ছিলেন। জয়দেব জয়দেব বাঙালি কবি ছিলেন না, কিন্তু পদ রচনা করেছেন সংস্কৃত ভাষায়। বাঙালি কবি ছিলেন কিন্তু পদ রচনা করেছেন সংস্কৃত ভাষায়। তাহলে কোন কবি বাঙালি হয়েও তিনি পদ রচনা করেছেন মধ্যযুগে সংস্কৃত ভাষায়? জয়দেব। আমরা জয়দেব নাম শুনলেই প্রথমে মাথায় আসে গীত গোবিন্দ। জয়দেবের গীত গোবিন্দ এটা সংস্কৃত একটা গীতিকাব্য। এখানেও কি আছে? রাধাকৃষ্ণের প্রেম লীলা এর মুখ্য বিষয়। ঠিক আছে, ওই একই চরিত্র। আহ নোট, এখানে নোট হচ্ছে কি, যে বৈষ্ণব পদাবলীর আদি কবি যদি পিডিডি পরীক্ষার ক্ষেত্রে অপশনে জয়দেব না থাকে তাহলে বিদ্যাপতি হবে। ঠিক আছে, তাহলে জয়দেব কার সভাকবি ছিলেন? লক্ষণ সেনের সভাকবি ছিলেন। একমাত্র ব্যক্তি বাঙালি কবি ছিলেন কিন্তু রচনা করেছেন সংস্কৃত ভাষায়। আমরা সবচেয়ে বেশি যে জিনিসটা জয়দেব থেকে মনে রাখবো সেটা হচ্ছে জয়দেবের গীত গোবিন্দ। ঠিক আছে, তার রচনা। তিনি বৈষ্ণব পদাবলী ধারার আদি কবি ছিলেন এবং মধ্যযুগের অন্যতম প্রসিদ্ধ কবি। এবার আসছে বিদ্যাপতি। বিদ্যাপতি পঞ্চদশ শতকের মৈথিলীর কবি। বিদ্যাপতিকে মিথিলার কবি বা মৈথিল কোকিল বলা হয়। খুব ইম্পর্টেন্ট। তাহলে কাকে মৈথিল কোকিল বলা হয়? আর বিদ্যাপতিকে বলা হয় মিথিলার কবি। তিনি মিথিলার রাজা শিবসিংহের সভাকবি ছিলেন। একটু আগে আমরা দেখলাম, দেখেন যে জয়দেব জয়দেব কি লক্ষণ সেনের সভাকবি, আর বিদ্যাপতি হচ্ছে শিবসিংহের সভাকবি। দেখেন, আমরা দেখি যারা খুব রিচ ফ্যামিলির, যাদের খুব ইন্ডাস্ট্রিয়ালাইজড বা যারা খুব মাল্টি ন্যাশনাল কোম্পানি গুলোতে যারা হচ্ছে যে ওনার, বা তারা তাদের প্রত্যেকজনের বাসায় আছে পার্সোনাল, যেমন লয়ার আছে, পার্সোনাল ডাক্তার আছে। তৎকালীন সময় এই রিক্রিয়েশনের জন্য এই রাজারা যারা ছিলেন তাদের অধীনস্থ বিভিন্ন কবি থাকতেন। তাদেরকে বলা হতো কি, রাজ্যের এই যারা অতিথি আসতো বা রাজাদের মনোরঞ্জনের জন্য যারা কবিতা লিখতেন বা সাহিত্য রচনা করতেন তাদেরকে আমরা বলতাম সভাকবি। তা এই বিদ্যাপতি শিবসিংহের সভাকবি ছিলেন। তিনি বাঙালি কবি নন, তিনি ব্রজবুলি ভাষায় পদ রচনা করেছেন। তার উপাধি কি? মৈথিল কোকিল কবি কণ্ঠহার। বাঙালি না হয়েও তিনি বাংলা সাহিত্যের স্বাতন্ত্র স্থানের অধিকারী। ঠিক আছে, এই বিদ্যাপতি তিনি বাঙালি না, কিন্তু তারপরেও বাংলা সাহিত্যের স্বাতন্ত্র স্থানের অধিকারী। বাংলায় একটি মানে পংক্তি বা লাইন না লিখেও বাংলা সাহিত্যে তাকে অত্যন্ত মর্যাদাবান কবি বলা হয়। তাহলে খেয়াল করেন, এখান থেকে বেশি ইম্পর্টেন্ট, সে আছে শিবসিংহের সহকবি ছিল, সে আছে ব্রজবুলি ভাষায় পদ রচনা করেছেন, তার তিনটি উপাধি আছে, একটা মৈথিল কোকিল আর একটা কবি কণ্ঠহার বা মিথিলার কবি তাকে বলা হয়। ঠিক আছে, বাংলা সাহিত্যের একটা লাইন বাংলায় না লিখেও কিন্তু বাংলা সাহিত্য থেকে অত্যন্ত মর্যাদাবান কবি বলা হয়। খেয়াল করেন, এই বিদ্যাপতি এই মৈথিলী, অবটট, সংস্কৃত ও ব্রজবুলি ভাষায় পদ রচনা করেছেন। বিদ্যাপতি কাব্যকে রবীন্দ্রনাথ রাজকণ্ঠের মণিমালা বলেছেন। খুবই গুরুত্বপূর্ণ লাইন। কাকে রাজকণ্ঠের মণিমালা বলেছেন? বিদ্যাপতিকে। কে বলেছেন? রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথ বিদ্যাপতিকে কি বলেছেন? রাজকণ্ঠের মণিমালা। ব্রজবুলি মধ্যযুগীয় বাংলা সাহিত্যের দ্বিতীয় কাব্য ভাষা বা উপভাষা। ব্রজবুলি এটা কোনো মুখের ভাষা না। ঠিক আছে, এটা এক প্রকার কৃত্রিম মিশ্রণ ভাষা, যেটা মৈথিলি এবং বাংলার মিশ্রণে তৈরি করা হয়েছে। আচ্ছা, খেয়াল করেন, এরপর আছে মিথিলার কবি বিদ্যাপতি এর উদ্ভাবক ছিলেন। প্রাচীন ভারতবর্ষের ব্রজভূমি বলে উত্তরপ্রদেশ যে ছিল সেখানকার একটা ভাষা ছিল, সেই ভাষাটাকে অনেকেই এটা ব্রজবুলি ভাষা বলে। তাহলে এখান থেকে বেশি ইম্পর্টেন্ট আছে ব্রজবুলি মধ্যযুগীয় বাংলা সাহিত্যের দ্বিতীয় এবং দ্বিতীয় কাব্য ভাষা উপভাষা। এটা কোনো মুখের ভাষা না, এটা হচ্ছে এক প্রকার কৃত্রিম মিশ্রণ ভাষা। আর বিদ্যাপতির কাব্যকে রবীন্দ্রনাথ রাজকণ্ঠের মণিমালা বলেছেন। ওকে। ব্রজবুলি কখনো মুখের ভাষা ছিল না, যেটা বললাম, এটি ছিল কবিদের কাব্য লেখার ভাষা। ঠিক আছে, এই ভাষাকে কবি ভাষাও বলা হয়। পদাবলীর প্রথম কবি হচ্ছে কে ছিলেন? চণ্ডীদাস। বৈষ্ণব পদাবলীর অবাঙালি কবি নাম কে? বিদ্যাপতি। তিনি বাঙালি না হয়েও বাংলা ভাষায় একটা লাইন না লিখেও বাংলা সাহিত্যে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তাই ব্রজবুলি ভাষার উদ্ভাবক কেরা? মিথিলার কবি বিদ্যাপতি। আচ্ছা, খেয়াল করেন, চণ্ডীদাস বাংলা ভাষায় বৈষ্ণব পদাবলীর আদি কবি এবং পদাবলীর শ্রেষ্ঠ কবি। চণ্ডীদাস বৈষ্ণব পদাবলীর দুঃখের কবি, সত্যের কবি বা বিরহের কবি বলা হয়। ঠিক আছে, মানে চণ্ডীদাসের অনেকেই বলি যে কিরে তুই প্রেম করেছিস আগে চণ্ডীদাস হয়ে গেছিস, মানে তাকে দুঃখের কবি বা সত্যের কবি বা বিরহের কবি বলা হয়।
চণ্ডীদাস জগৎ বলতে প্রেমকেই বুঝিয়েছেন, মানে সে তার আদ্যপান্ত সব সরাসরি সব প্রেম, প্রেম ছাড়া কিছুই নাই, তার জগৎটা হচ্ছে প্রেম। তিনি বলেছেন যে জগৎটা মানে হচ্ছে প্রেম। মধ্যযুগের খাঁটি এবং অকৃত্রিম, ঠিক আছে, বাঙালি কবি হচ্ছে চণ্ডীদাস, মানে যার ভিতরে কোনো কৃত্রিমতা নেই। তাকে বাংলা কবি ভাষার আবিষ্কারকর্তাও বলা হয় তাকে। বঙ্কিমচন্দ্র চণ্ডীদাসের কবিতাকে রুদ্রাক্ষমালা তিনি বলেছেন। ঠিক আছে, যারা আপনারা দেখছেন সনাতন ধর্মের মনে হয় ব্রাহ্মণ গোত্রীয় যারা আছে তারা এটা ব্যবহার করেন। তাহলে চণ্ডীদাস কিন্তু খুব ইম্পর্টেন্ট। চণ্ডীদাসকে আমরা দুঃখের কবি বলছি, সত্যের কবি বা বিরহের কবি বলছি। চণ্ডীদাস জগৎ বলতে মূলত তিনি প্রেমকে বুঝিয়েছেন, এবং মধ্যযুগের খাঁটি এবং অকৃত্রিম বাঙালি কবি হচ্ছে কে? চণ্ডীদাস। চণ্ডীদাসের অমর উক্তি, এগুলো পিডিএফ এ খুব সুন্দর করে দেওয়া আছে। আমরা প্রায়ই শুনি যে শোনো মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য তার উপর নাই, বিভিন্ন দেওয়ালিকায় সুন্দর করে এটা সাটা থাকে, যদিও আমরা এটা মানি না। তারপরে বলছে সই, কে বলে প্রীতি ভালো, হাসিতে হাসিতে প্রীতি করিয়া কান্দিতে জনম গেল। ঠিক আছে, যেন রাত্রেবাড়ি স্ট্যাটাস দিয়ে বসেন না, খেয়াল করেন। তো তারপরে আর একটা খুব গুরুত্বপূর্ণ লাইন যে পরীক্ষায় দেয় যে এটা কার উক্তি, সই কেমনে ধরিব হিয়া, আমার মনকে কিভাবে আমি ধরে রাখবো, আমার বধূ আন বাড়ি যায় আমার আঙ্গিনা দিয়ে, মানে আমার বধূ আমার বাড়ির সামনে দিয়ে আন মানে কি অন্যের বাড়িতে যায়। তাহলে এই যে চণ্ডীদাস সম্পর্কিত বিষয়গুলো খুব ইম্পর্টেন্ট, আপনারা দেখবেন এই তার উক্তিগুলো আপনি জাস্ট এই এই পাঁচটা উক্তি পড়বেন, আর পড়ার দরকার নেই, আসলে পরীক্ষায় দেবে, না আসলে নাই। জ্ঞানদাস, তিনি একজন মধ্যযুগীয় বাংলা কবি। তিনি 16 শতকের পদাবলী সাহিত্যের একজন সেরা কবি। তিনি ব্রজবুলি ও বাংলায় পদ লিখেছেন। জ্ঞানদাস চণ্ডীদাসের ভাবশিষ্য ছিলেন। জ্ঞানদাসের উক্তি, রূপ লাগি আখি জুড়ে শুনে মন ভোর, প্রতি অঙ্গ লাগি কান্দে প্রতি অঙ্গ মোর। এখন আমাদের এক স্যার বলছিল মোটামুটি লাগালাগি শব্দ থাকলে মনে করবেন যে এটা লিখেছেন হচ্ছে জ্ঞানদাস। ঠিক আছে, তো জ্ঞানদাস থেকে আমাদের একটু সবচাইতে আমাদের বেশি ইম্পর্টেন্ট এখান থেকে, তিনি হচ্ছে যে জ্ঞানদাস চণ্ডীদাসের ভাবশিষ্য ছিলেন। ঠিক আছে, এটা আমরা একটু দেখবো। 16 শতকের পদাবলী সাহিত্যের একজন সেরা কবি সেটা কে ছিলেন? জ্ঞানদাস। তিনি কি ছিলেন? চণ্ডীদাসের ভাবশিষ্য। গোবিন্দ দাস, গোবিন্দ দাস কবিরাজ হলেন বাংলা বৈষ্ণব পদাবলী সাহিত্যের একজন বিখ্যাত পদকর্তা। তিনি 16 শতকের কবি। পারিবারিক পদবী ছিল সেন। তাহলে কোন কবি? এই গোবিন্দ দাস, কিন্তু তার পারিবারিক পদবী ছিল সেন। খেয়াল করেন, তিনি এই গোবিন্দ দাস ব্রজবুলি ভাষায় একটা কাব্য রচনা করেছেন, তার নাম হচ্ছে যে কি গীর গোবিন্দ। ব্রজবুলি ও বাংলা উভয় ভাষাতেই পদ তিনি রচনা করেছেন। গোবিন্দ দাসকে বিদ্যাপতির ভাবশিষ্য বলা হয়। তিনি জীব গোস্বামী তাকে কবিরাজ উপাধিতে ভূষিত করেন। তাহলে এই যে গোবিন্দ দাস কবিরাজ, কবিরাজ কিন্তু তার নাম না, এটা তার একটা উপাধি। এই উপাধি দিয়েছে কে? জীব গোস্বামী। তিনি 16 শতকের কবি এবং পারিবারিক তার পদবী ছিলেন কি? সেন। খেয়াল করেন, মধ্যযুগের অন্যতম নিদর্শন ছিল এই ধর্মকেন্দ্রিক, সেটা হচ্ছে মঙ্গল কাব্য। আমরা জানি এই যে মঙ্গল কাব্যে মূলত ছিল দেবদেবীর পূজা এবং আরাধনা করা। ঠিক আছে, দেবদেবীকে গুণগান করা। মঙ্গল কাব্যের ডেফিনেশনের বিভিন্ন জায়গায় লেখা আছে, যে কাব্য এক মঙ্গলবার থেকে পড়ে অন্য মঙ্গলবারে শেষ হয় সেটাকে মঙ্গল কাব্য বলে। আবার বলছেন যে কাব্য নিজে পড়লে, শ্রবণ করলে এবং ঘরে রাখলে মঙ্গল হয় তাকেও মঙ্গল কাব্য বলে। ঠিক আছে, এই মঙ্গল কাব্যের মূল থিমটা দেখা যায় যে দেবদেবীদের সাথে, তারা হচ্ছে যে দেবদেবীকে মানেনি বা দেবদেবীর সাথে অন্য অবিচার করছে, বা তাদের হচ্ছে যে বাধ্যবাধকতা থাকেনি, বিধায় তাদের প্রতি রুষ্ট হয়ে তাদেরকে মর্তে, মানে স্বর্গ থেকে মর্তে অর্থাৎ আমাদের ভিতরে তাদের পাঠিয়ে দেওয়া হয়। তো তাদেরকে সেই আখ্যানকে কেন্দ্র করেই মূলত মঙ্গল কাব্য রচিত। এর প্রধান শাখা হচ্ছে 4টা। আমরা এখানে দেখলাম, খেয়াল করেন। হুম, তো মঙ্গল কাব্যের 1 নম্বর হচ্ছে মনসা মঙ্গল। 4টা কাব্যের ভিতরে মনসা মঙ্গল মূলত হচ্ছে যে দেবী মনসার পূজা কেন্দ্রিক। ঠিক আছে, এই মনসার অপর নাম কেতকী বা পদ্মাবতী। এই সাপের অধিষ্ঠিত দেবী তাকে বলা হয়। এই দেবীকে, দেবীর হচ্ছে যে মনসা দেবীর পূজাকে কেন্দ্র করে মনসা মঙ্গল কাব্য রচিত। এটা বাংলা সাহিত্যের মঙ্গল কাব্য ধারার প্রাচীন এবং প্রথম কাব্য হচ্ছে মনসা মঙ্গল। পরীক্ষায় সবচেয়ে ইম্পর্টেন্ট মনসা মঙ্গল কাব্যের অপর নাম হচ্ছে কি? পদ্মপুরাণ। মনসামঙ্গল কাব্যের প্রধান দেবতা হচ্ছে যে কি? সর্পদেবী মনসা। মনসামঙ্গল কাব্যের আদি কবি আর শ্রেষ্ঠ কবি, এই দুইটা থেকে প্রশ্ন আসার সময় অনেক বেশি। ভাই একটু খেয়াল করেন, মনসামঙ্গল কাব্যের আদি কবি কানাহরি দত্ত। ঠিক আছে, আর
এই কাব্যের শ্রেষ্ঠ কবির নাম হচ্ছে কি বিজয়গুপ্ত। সাপের অধিষ্ঠাত্রী দেবী মনসার অপর নাম হচ্ছে কেতকী বা পদ্মাবতী। খেয়াল করেন, বিপ্রদাস পিপিলাই রচিত কাব্যের নাম হচ্ছে মনুষ্য বিজয়, তিনিও এই কাব্য রচনা করেছেন। এই যে কানহরি দত্ত এবং বিজয়গুপ্ত ছাড়াও এই বিপ্রদাস তিনিও রচনা করেছেন, তার কাব্যের নাম হচ্ছে মনুষ্য বিজয়। তাহলে মঙ্গল কাব্যের আদিধারা মনসা মঙ্গল, ওর অপর নাম পদ্মপুরাণ। এর শ্রেষ্ঠ কবি হচ্ছে বিজয়গুপ্ত, আর এর আদি কবি হচ্ছে কানাহরি দত্ত। খেয়াল করেন, এরপর আছে অন্নদা মঙ্গল। ঠিক আছে, অন্নদা মঙ্গল এর রচয়িতা হচ্ছে রায় গুণকার। ঠিক আছে, রায় গুণকার কে? ভারতচন্দ্র রায় গুণকার। আসলে তার নাম হচ্ছে যে ভারতচন্দ্র রায় গুণকার, দেখা যাচ্ছে তার একটা উপাধি। এই কাব্যের প্রধান চরিত্র হচ্ছে ঈশ্বর পাটনি, হীরা মালিনী, বিদ্যাসুন্দর। ঠিক আছে, ভারতচন্দ্র রায় তিনি 1752 খ্রিস্টাব্দে এটা রচনা করেন। ভারতচন্দ্রর অন্নদামঙ্গল কাব্যের তিনি একক কবি এবং মধ্যযুগের শ্রেষ্ঠ কবি, অষ্টাদশ শতাব্দীর শ্রেষ্ঠ কবি। এই যে ভারতচন্দ্র রায়, জাস্ট শুধু এতটুকু পড়লেও দেখা যাচ্ছে পরীক্ষাতে কম পড়ে, যে ভারতচন্দ্র রায় অন্নদামঙ্গল কাব্যের একক কবি, তিনি মধ্যযুগের শেষ কবি, আবার অষ্টাদশ শতাব্দীর শ্রেষ্ঠ কবি সে। বাংলা সাহিত্যে প্রথম নাগরিক কবিকে ভারতচন্দ্র রায়। ভারতচন্দ্রের উপাধি কি? রায় গুণকার। মঙ্গল যুগের সর্বশেষ কবির নাম হচ্ছে কি? ভারতচন্দ্র রায়। তিনি অন্নদামঙ্গল কাব্য লিখেছেন। যেমন আমরা এখন দেখি প্রায় বিভিন্ন আহ, গ্রন্থে দেখি যে নগর পুড়িলে দেবালয় কে এড়ায়, অর্থাৎ নগর যদি পুড়ে যায় তাহলে এখানে মসজিদ মন্দিরও বাকি থাকে না। জন্মভূমি জননীর স্বর্গের গরীয়সী, মানে জন্মভূমি হচ্ছে যে স্বর্গের থেকে শ্রেষ্ঠ। কড়িতে বাঘের দুধ মেলে, আমরা বলি না টাকায় কিনা হয়। তারপরে আছে আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, এটা অন্নদামঙ্গল কাব্যের একটা লাইন। এই রচনা করেছেন, এই লাইনটা কার মুখ থেকে নিঃসৃত হয়েছে? ঈশ্বর পাটনির মুখ থেকে। খেয়াল করেন, এবার আসছে মনসামঙ্গল গেল, অন্নদামঙ্গল, কালিঙ্গ মঙ্গল। দেবদেবীর মহাত্ম্য বর্ণনামূলক গ্রন্থ হচ্ছে কালিঙ্গ মঙ্গল। কালিঙ্গ মঙ্গলের আদি কবি হচ্ছে কবি কঙ্ক। বিদ্যাসুন্দরের প্রেম কাহিনী অবলম্বনে এই কালিঙ্গ মঙ্গল কাব্য রচনা করা হয়েছে। ঠিক আছে, এই কাব্যের বিশিষ্ট কবি আছে রামপ্রসাদ সেন। জাস্ট শুধু আপনি দুইটা জিনিস মনে রাখবেন, একটা হচ্ছে যে এই বিদ্যাসুন্দরের প্রেম কাহিনী অবলম্বনে কালিঙ্গ মঙ্গল রচিত হয়েছে, আর কালিঙ্গ মঙ্গলের বিশিষ্ট কবি হচ্ছে কে? রামপ্রসাদ সেন। খেয়াল করেন চণ্ডীমঙ্গল। চণ্ডীমঙ্গল কাব্যের অপর নাম হচ্ছে অভয়া মঙ্গল, খুব ইম্পর্টেন্ট। চণ্ডীমঙ্গল কাব্য রচিত আছে চণ্ডীদেবের কাহিনী অবলম্বনে। চণ্ডীমঙ্গল কাব্যের প্রধান চরিত্র হচ্ছে কালকেতু। বাংলা সাহিত্যের প্রথম ঠগ চরিত্র ভারু দত্ত, মানে কি বলে না, ঠগ, দুশ্চরিত্র, বদমায়েশ, সেটা হচ্ছে কিনা ভারু দত্ত। চণ্ডীমঙ্গল কাব্যের প্রধান চরিত্র হচ্ছে কালকেতু, এবং এটা আছে কালকেতু এবং ফুল্লরার কাহিনী। দেবী চণ্ডীর পূজা করতে করতে ভালো লাগেনি, যার কারণে তারা আহ রুষ্ট হয়ে তাদেরকে মর্তে নামিয়ে দেয়। তখন তারা আছে যে আস্তে আস্তে দেবীর আরাধনা করে এবং তাদের ভুল বুঝতে পারে। পরবর্তীতে প্রত্যেকটা এই যে মঙ্গল কাব্যের যারা এখানে আসছে তারা কিন্তু হচ্ছে দেবতাদের সাথে ছিল এক সময়। পরে যখন এই মর্তে তারা অবস্থান করছে, মর্তে থাকতে থাকতে এক পর্যায়ে তারা হচ্ছে যে এই দেবীকে আবার আরাধনা করে, দেবীর মন অনুসারে তারা চলতে শুরু করে। পরবর্তীতে তাদেরকে আবার মর্ত থেকে স্বর্গে নিয়ে যাওয়া হয়। চণ্ডীমঙ্গলের আদি কবির নাম হচ্ছে মানিক দত্ত। কাব্যের সর্বাধিক জনপ্রিয় কবি হচ্ছে কবি কঙ্কন। তাহলে সর্বাধিক জনপ্রিয় কবির নাম আছে মুকুন্দরাম চক্রবর্তী। এই মুকুন্দরাম চক্রবর্তীর উপাধি হচ্ছে কি? কবি কঙ্কন। তাহলে মুকুন্দরাম চক্রবর্তীকে বলা হয় কবি কঙ্কন। নাম কি? কবি কঙ্কন মুকুন্দরাম চক্রবর্তী, এটা হচ্ছে সবচেয়ে জনপ্রিয়। আর আদি কবির নাম হচ্ছে কি? মানিক দত্ত। কবি মুকুন্দরাম চক্রবর্তীকে কবি কঙ্কন উপাধি দিয়েছেন জমিদার রঘুনাথ রায়। ঠিক আছে, এইটা খুব ইম্পর্টেন্ট। আপনারা চণ্ডীমঙ্গল, তারপরে এখানে মনসা মঙ্গল, এই দুটো বেশি ভালো করে পড়বেন। চণ্ডীমঙ্গল কাব্যধারায় কবি দ্বিজ মাধবকে বলা হয় কি? স্বভাব কবি। ঠিক আছে, তারপরে খেয়াল করেন অন্নদামঙ্গল শেষ, ধর্মমঙ্গল। ধর্ম ঠাকুরের মহত্তম প্রচারের জন্য সূত্রপাত হয়েছে ধর্মমঙ্গল কাব্যের। এই ধর্মমঙ্গল কাব্য ধারায় প্রথম কবি, তার নাম হচ্ছে ময়ূর ভট্ট। খেয়াল করেন, এখানে এই লাইনটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, যে ধর্মমঙ্গল কাব্যধারার প্রথম কবি কি? ময়ূর ভট্ট। ধর্মমঙ্গলের দুইজন প্রধান কবি, একটা হচ্ছে রূপরাম চক্রবর্তী আর একটা হচ্ছে ঘনরাম চক্রবর্তী। খেয়াল করেন ধর্মমঙ্গল কাব্যের এই লাইনটা দেখবেন, কাব্যের দুইটি
দুটি পালায় বিভক্ত, একটা রাজা হরিশ্চন্দ্রের গল্প আর একটা হচ্ছে লাউ সেনের গল্প। এখানে দুইটা গল্প আছে, দুইটা গল্প একত্রিত করে নাম হয়েছে ধর্মমঙ্গল। এই ধর্মমঙ্গল কাব্যধারার প্রথম কবি হচ্ছে কে? ময়ূর ভট্ট। কালিঙ্গ মঙ্গল আমরা পড়েছি। কালিঙ্গ মঙ্গল খেয়াল করেন, মধ্যযুগের অন্যতম সাহিত্য হচ্ছে মর্সিয়া সাহিত্য। মর্সিয়া আরবি শব্দ, এর অর্থ হচ্ছে শোক প্রকাশ। পরীক্ষায় হাজার হাজার বার আসছে যে মর্সিয়া কোন শব্দ, আরবি শব্দ, বা মর্সিয়া শব্দের অর্থ কি? শোক প্রকাশ। মর্সিয়া সাহিত্য হলো এক ধরনের শোককাব্য এবং শোকগীতি এবং বিলাপ সঙ্গীত। বাংলা সাহিত্যের মর্সিয়া সাহিত্য ধারার প্রথম কবি হলেন শেখ ফয়জুল্লাহ। বাংলা সাহিত্যের মর্সিয়া ধারায় প্রথম কাব্য হলো জয়নবের চৌতিসা। এইটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। বাংলা সাহিত্যের মর্সিয়া ধারার প্রথম কাব্য হলো কি? জয়নবের চৌতিসা। ফকির গরিবুল্লাহ তার রচনার নাম হচ্ছে সোনাভান। সৈয়দ সুলতান তার রচনার নাম হচ্ছে নবীবংশ। দৌলত উজির বাহারাম খাঁ তিনি জঙ্গনামা কাব্য রচনা করেছেন। সেই কাব্যের কাহিনী আছে কি? কারবালার কাহিনী। তাহলে ভাই মর্সিয়া সাহিত্য, মর্সিয়া সাহিত্য, মর্সিয়া হচ্ছে যে কি? আরবি শব্দ, এর অর্থ হচ্ছে শোক প্রকাশ করা। মর্সিয়া সাহিত্য হলো এক ধরনের শোককাব্য বা আপনার হচ্ছে যে বিলাপ সঙ্গীত। বাংলা সাহিত্যে মর্সিয়া ধারা প্রথম কাব্য হলো কি? জয়নবের চৌতিসা। এই এরপরেও আরো মর্সিয়া সাহিত্যের দেখা যাচ্ছে সৈয়দ সুলতান তিনি লিখছেন অভিবংশ, ফকির গরিবুল্লাহ লিখছেন সোনাভান, দৌলত উজির বাহারাম খাঁ তিনি লিখছেন জঙ্গনামা। এর কাহিনী হচ্ছে কারবালার কাহিনী নিয়ে। আচ্ছা, খেয়াল করি এবার। এবার আসছে নাথ সাহিত্য। নাথ শব্দটা তো প্রভু। নাথ ধর্মের আদি গুরু হচ্ছে কে? শিব। বাংলা সাহিত্যের মধ্যযুগের শিব উপাসক এক শ্রেণীর যোগী সম্প্রদায় নাথ ধর্মের কাহিনী অবলম্বন নিয়ে রচিত কাব্যকে বলা হয় নাথ সাহিত্য। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে শুধু জিস্ট যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে শিব। শিব উপাসক, এই শিব সংশ্লিষ্ট আছে কোন সাহিত্যের ভিতরে? নাথ সাহিত্যের ভিতরে। মুসলমান না হয়েও নাথ সাহিত্য রচনা করেন শেখ আসছে ফয়জুল্লাহ। ঠিক আছে, এখানে না শব্দটা ভুল হয়ে গেছে, আসলে নাটা কাটা যাবে। মুসলমান হয়েও নাথ সাহিত্য রচনা করেছেন শেখ ফয়জুল্লাহ, তাই তাকে নাথ সাহিত্যের প্রধান কবি বলা হয়। নাথ সাহিত্যের উল্লেখযোগ্য রচনা আছে গোরক্ষ বিজয়। এই গোরক্ষ বিজয় লিখছেন কে? শেখ ফয়জুল্লাহ। নাথ সাহিত্যের প্রধান নিদর্শন ময়নামতি এবং গোপীচন্দ্রের আখ্যান। নাথ ধর্মের প্রতিষ্ঠাতা মিন্নাত, এটা আমরা দেখবো। নাথ ধর্মের প্রতিষ্ঠাতা হচ্ছে মিন্নাত। মুসলমান হয়েও, এটা না শব্দটা কেটে যাবে, মুসলমান হয়েও নাথ সাহিত্য রচনা করেন হচ্ছে শেখ ফয়জুল্লাহ। আর নাথ ধর্ম হচ্ছে যে, নাথ অর্থ কি? প্রভু। নাথ ধর্মের আদি গুরু নাম হচ্ছে কি? শিব। তাহলে শিব সংশ্লিষ্ট সাহিত্যের নাম হচ্ছে নাথ সাহিত্য। প্রশ্ন, বলেন তো মর্সিয়া কোন শব্দ? আরবি শব্দ। আরবি শব্দ। মর্সিয়ার সাথে সংশ্লিষ্ট সাহিত্য বা মর্সিয়া কি নিয়ে রচিত, মানে এর মূল থিমটা কি থাকতে পারে? শোক। শোক। প্রকৃতি। ঠিক আছে, শোক। শোকগীতি। খেয়াল করেন, বাংলা সাহিত্যের গদ্য, বাংলা সাহিত্যের এই আধুনিক বাংলা সাহিত্যের যে অন্যতম একটা অংশ আছে হচ্ছে গদ্য। এই খেয়াল করেন, এই গদ্য বিকাশে আমাদের ফোর্ট উইলিয়াম কলেজ, আমরা নাম শুনছি, ফোর্ট উইলিয়াম কলেজের অবদান সম্পর্কে আমরা একটু দেখব। দেখা যাচ্ছে যে বাংলায় কর্মরত ইস্ট ইন্ডিয়া কোম্পানির ব্রিটিশ অফিসারদের, যারা এই 47 সালের দেশভাগের আগে, যখন হচ্ছে ব্রিটিশরা যখন ছিল, এই ব্রিটিশরা যখন যে সুবিধা তাদের দরকার সেই সুবিধার জন্য তারা সব কাজ করছে, এবং ওই সব কাজের ফলশ্রুতিতে আমাদের এই ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে অনেক উপকার হয়েছে। তাদের দরকার ব্রিজ, তারা ব্রিজ করেছে। তারা আমার আপনার মতন বাঙালিদের জন্য করেনি। ঠিক আছে, তাদের দরকার শিক্ষা, এটা বাঙালিদের সাথে কমিউনিকেশনের জন্য একটু বাংলা শিক্ষা দরকার, তারা এটা কাজ করেছে। তাহলে দেখেন, এই ইস্ট ইন্ডিয়া কোম্পানি ব্রিটিশ অফিসারদের দেশীয় ভাষা শিক্ষা দেওয়ার জন্য আপনার হচ্ছে যে আহ, লর্ড ওয়েলেসলি কর্তৃক 4 মে 1800 সালে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয়। ঠিক আছে, খেয়াল করেন। তাহলে হচ্ছে যে ফোর্ট উইলিয়াম কলেজের প্রতিষ্ঠা কাল হচ্ছে 1800 সাল, কয় মে? 4 মে। কার নাম? ফোর্ট উইলিয়াম কলেজ। এই ফোর্ট উইলিয়াম কলেজ লর্ড ওয়েলেসলি কর্তৃক আছে যেটা রচিত হয়, কার নাম অনুসারে রচিত হয়েছে? ইংল্যান্ডের রাজা 3য় উইলিয়াম, তার নাম অনুসারে এই ফোর্ট উইলিয়াম কলেজ আছে প্রতিষ্ঠিত হয়। আচ্ছা, তাহলে ফোর্ট উইলিয়াম কলেজের সাথে কোন কোম্পানি যুক্ত ছিল? ইস্ট ইন্ডিয়া কোম্পানি যুক্ত ছিল। এটা 1800 সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠিত হয়ে ওই বছর না, পরবর্তী 1801 খ্রিস্টাব্দে বাংলা বিভাগ চালু করা হয়। ঠিক আছে,
বাংলা বিভাগের প্রধান হিসেবে যোগ দেন শ্রীরামপুর মিশনের পাদ্রী এবং বাইবেলের অনুবাদক বাংলায় অভিজ্ঞ উইলিয়াম কেরি। ঠিক আছে, তাহলে ফোর্ট উইলিয়াম কলেজের বাংলার প্রধান কে ছিলেন? উইলিয়াম কেরি। এই উইলিয়াম কেরি কিন্তু বাইবেলের অনুবাদক, বিদগ্ধ পণ্ডিত ব্যক্তি ছিলেন, এবং এই বাংলা বিভাগ তারা চালু করে 1801 সালে। আর এই ফোর্ট উইলিয়াম কলেজ চালু হয় 1800 সালে। কার নাম অনুসারে? ইংল্যান্ডের রাজা তৃতীয় উইলিয়ামের নাম অনুসারে। বাংলার গদ্য বিকাশে ফোর্ট উইলিয়াম কলেজের লেখক উইলিয়াম কেরির অবদান সবচেয়ে বেশি। একটু মনে রাখার চেষ্টা করেন, খেয়াল করেন। এই উইলিয়াম কেরি ফোর্ট উইলিয়াম কলেজের বাংলা বিভাগের প্রধান। তার যে গ্রন্থ, কথোপকথন গ্রন্থ, এটা বাংলা ভাষার কথ্যরীতির প্রথম নিদর্শন। আপনারা এই স্লাইডটা খুব ভালো করে মনোযোগ দিয়ে শোনেন। কথোপকথন 1801, এটি বাংলা ভাষার কথ্যরীতির প্রথম নিদর্শন। ঠিক আছে। তার দ্বিতীয় গ্রন্থ ইতিহাসমালা, এটি বাংলা ভাষার প্রথম গল্প গ্রন্থ। এই গ্রামার অফ দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, এটা তার গ্রামারের বই। তাহলে এই কথোপকথন তার প্রথম রচনা। 1801 সালে বাংলা বিভাগ চালু হয়। ওই বছরে তিনি বাংলা ভাষার কথ্যরীতির একটা নিদর্শন হিসেবে বাংলা বই তৈরি করেন। 1812 সালে ইতিহাসমালা নামে একটা গ্রন্থ রচনা করেন, যেটা হচ্ছে বাংলা ভাষার প্রথম গল্প গ্রন্থ। আর তারপরে ওই 1801 সালে যে বছরে সে বাংলা ভাষার কথ্যরীতি প্রবর্তন করেন, ওই বছরে এ গ্রামার অফ দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ 1801 সালে তিনি এই গ্রামার বইটা বের করেন। বলেন তো, ফোর্ট উইলিয়াম কলেজ কত সালে প্রতিষ্ঠিত হয়? 1800 সালে। 1800 সালে। বাংলা বিভাগ চালু হয় কত সালে? 1801 1801 সালে। 1801 সালে। কার নাম অনুসারে ফোর্ট উইলিয়াম কলেজ? ইংল্যান্ডের রাজা দ্বিতীয় তৃতীয় উইলিয়াম নাম উইলিয়াম। নাম অনুসারে। রাজা, খেয়াল করেন, রামরাম বসু। ঠিক আছে, এই রামরাম বসু, তাকে বলা হয় কেরি সাহেবের মুন্সি। তিনি, তার গ্রন্থ আছে রাজা প্রতাপাদ্য চরিত্র। এটি বাঙালির লেখা বাংলা অক্ষরে প্রথম মুদ্রিত গ্রন্থ। মানে কোনো বাঙালি লিখছে এবং সেটা বাংলা হরফে লেখা, তার প্রথম রচনা। এটা বাংলা গদ্যের প্রথম জীবন চরিত্র। ঠিক আছে, কোন একটা জীবনী। তিনি, এই রামরাম বসু আর একটা গ্রন্থ লিখছেন লিপিমালা, খুব ইম্পর্টেন্ট, লিপিমালা। 1802 সালে এটা প্রথম বাংলা পত্র সাহিত্য। দেখেন, আমরা গতানুগতিক বইয়ের মতন আপনাকে শুধুমাত্র গ্রন্থ দিয়ে দিই, আপনার মনে রাখার জন্য আমরা দিলাম, পাশে দিয়েছি যে এটা কোনটা কোন ধরনের গ্রন্থ, যার কারণে আপনি যখন এই পিডিএফটা পড়বেন তখন আপনার এটা সুন্দরভাবে মনে থাকবে। তারপরে দেখেন, তারিণী চরণ মিত্র। ঠিক আছে, তার একটা গ্রন্থ আছে দি ওরিয়েন্টাল ফেবুলিস্ট। তারপরে লিখছেন আছে রাজীব লোচন মুখোপাধ্যায়, মহারাজ কৃষ্ণচন্দ্র রায়স্ব চরিত্রম। ঠিক 1805 সালে এই গ্রন্থ লেখেন। তারপরে আসছে দেখেন হিত উপদেশ। ঠিক আছে, গোলকনাথ শর্মা, তিনি হচ্ছে যে হিত উপদেশ লিখছেন 1802-তে। মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার, ফোর্ট উইলিয়াম কলেজের মধ্যে সবচেয়ে বেশি পুস্তক রচনাকারী প্রথম হেড পণ্ডিত। তাহা তাছাড়া তাছাড়া তিনি ইংরেজি জানতেন না। ঠিক আছে, মৃত্যুঞ্জয় এই বিদ্যালঙ্কার, তিনি হচ্ছে যে তার বিখ্যাত গ্রন্থ হচ্ছে 32 সিংহাসন, হিতোপদেশ, রাজাবলী, বেদান্ত চন্দ্রিকা, প্রবোধ চন্দ্রিকা। এগুলো তার গ্রন্থ, পরীক্ষা দেবে। এই আপনার উইলিয়াম কেরি আর মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার, এটা একটু বেশি ভালো করে দেখবেন, কারণ এর গ্রন্থ সংখ্যা সবচাইতে বেশি। খেয়াল করেন, চণ্ডীচরণ মুন্সী, তিনি যে গ্রন্থ লিখছেন তার নাম হচ্ছে তোতা ইতিহাস। ঠিক আছে, চণ্ডীচরণ মুন্সীর গ্রন্থের নাম হচ্ছে তোতা ইতিহাস। 1805 সালে হরপ্রসাদ রায়ের লেখা একটা গ্রন্থ আছে, তার নাম হচ্ছে পুরুষ পরীক্ষা। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ও মদন মোহন অলঙ্কার ও ফোর্ট উইলিয়াম কলেজেরও পণ্ডিত ছিলেন। তাই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরও এই ফোর্ট উইলিয়াম কলেজেরও একজন শিক্ষক ছিলেন। বাংলা গদ্য বিকাশে 1801 থেকে 1815 সাল পর্যন্ত মোট 8 জন লেখক 13টি বাংলা গদ্য পুস্তক রচনা করেন। তাহলে বাংলা গদ্য বিকাশ 1801 থেকে 1815। এখানে দেখা যাচ্ছে যে এই এই প্রতিষ্ঠানের মাধ্যমে, এই আপনার হচ্ছে যে ফোর্ট উইলিয়াম কলেজের মাধ্যমে এই গ্রামার অফ দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, দ্য ওরিয়েন্টাল ফেবুলিস্ট, গদ্য পুস্তক নয় ওটা, এই ধরনের গ্রন্থ তারা রচনা করেছেন। আমরা এখন একটু এই কোশ্চেন গুলো আমরা একটু দেখি, খেয়াল করেন। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রচয়িতাকে বলতে পারবেন? পরচণ্ডী দাস। বড় কার মতে শ্রীকৃষ্ণ কীর্তনের লিপিকাল অষ্টদশ শতাব্দীর শেষ ভাগ?
এটা কঠিন প্রশ্ন হয়ে গেছে। সুকুমার সেন। বসন্ত রঞ্জন রায়। সুকুমার সেন। ধন্যবাদ। বাংলা খাঁটি বাংলা ভাষায় রচিত প্রথম কাব্যগ্রন্থ কোনটা? শ্রীকৃষ্ণ কীর্তনের কৃষ্ণ কীর্তন। থ্যাংক ইউ। শ্রীকৃষ্ণ ভাষা কোন সময়কার বাংলা ভাষার বৈশিষ্ট্য বহন করে? আদি মধ্যযুগের বাংলা। আদি মধ্যযুগের বাংলা। গুড। শ্রীকৃষ্ণ কীর্তন নাম দিয়েছেন কে? শ্রীকৃষ্ণ কীর্তনের সুকুমার সেন। আর কেউ? বসন্ত বসন্ত রঞ্জন রঞ্জন রায়। রায়। বসন্ত রঞ্জন রায়। গুড। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে শ্রীকৃষ্ণ কীর্তনের রচনাকাল কবে? 1400 খ্রিস্টাব্দ। কীর্তনের ভিতরে পাওয়া চিরিকুটে কোন নামকে লেখা আছে? হ্যাঁ, শ্রীকৃষ্ণ সন্দর্ভ। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য 13টি খণ্ডের মধ্যে একমাত্র কোন খণ্ডের শেষে খণ্ড শব্দ যোগ করা হয়নি? 6 এর 13-10। গুড। 13 ঠিক আছে। ত্রয়োদশ। নিচের কোনটি শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের হচ্ছে যে আপনার হচ্ছে চরিত্র? বলেন। চরিত্র নয় নাকি? আমি উপরে দেখতে পাচ্ছি না। হ্যাঁ, চরিত্র। ঈশ্বরী। ঈশ্বরী। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য কে আবিষ্কার করেন? বসন্ত রঞ্জন রায়। বসন্ত রঞ্জন রায়। বাংলা ভাষায় রচিত দ্বিতীয় গ্রন্থ শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের কতটা খণ্ড আছে? 13টি। 13। মোহাম্মদ শহীদুল্লাহর মতে প্রাচীনতম চণ্ডীদাস কে? কোন চণ্ডীদাস? বিশ চণ্ডীদাস। আর কেউ? প্রাচীন মানে গৌর চণ্ডীদাস। প্রাচীন মানে কিন্তু সে কিন্তু সবচেয়ে আগে আসছে। তার মানে কোন চণ্ডীদাস? বড় গৌর চণ্ডীদাস। চণ্ডীদাস। ও, বড়ি। উইলিয়াম কলেজের সাথে নিম্নোক্ত কোন মনীষীর নাম জড়িত? প্রমথ চৌধুরী, রাম, মৃত্যুঞ্জয়। মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার। কোন গ্রন্থ মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কারের রচনা? মহারাজ কৃষ্ণভূষণ কি চরিত্র অঙ্গ না কি জানি। 32 সরি এটা না। 32 সিংহাসন। জি জি। ধন্যবাদ। কলকাতা ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয় কত সালে? 1800 সালে। 32 সিংহাসন তাহলে মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার। প্রশ্ন রিপিট হয়ে গেছে। আচ্ছা, নিচের কোনটি সঠিক? গোলকনাথ শর্মা, হিতোপদেশ, উইলিয়াম কেরি, পুরুষ পরীক্ষা, রামরাম বসু, প্রভাত চন্দ্রিকা, আর রাজীব লোচন মুখোপাধ্যায় তোদা ইতিহাস। গোলকনাথ শর্মার হিতোপদেশ। আর কেউ? না, রামনাম বসু, পূর্বত চন্দ্রিকা। আর কেউ? তোতা ইতিহাস কার লেখা? তো তাই ইতিহাস চণ্ডীচরণ মুন্সির লেখা তোতা ইতিহাস। ঠিক আছে। তাহলে রামরাম বসু, প্রভাত চন্দ্রিকা। খেয়াল করেন, বাঙালি রচিত বাংলা অক্ষরে মুদ্রিত প্রথম মৌলিক গ্রন্থ কোনটা? মনে আছে? রাজা প্রতিপাদিত্য। সর্বপ্রথম। ফোর্ট উইলিয়াম কলেজে পণ্ডিতদের মধ্যে শ্রেষ্ঠ মনে করা হয় কাকে? মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার। মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার। পণ্ডিতদের মধ্যে শ্রেষ্ঠ মনে করা হয় উইলিয়াম কেরিকে। বাঙালি রচিত বাংলা অক্ষরের মুদ্রিত প্রথম গ্রন্থ কোনটি? রাজা প্রতাপাদিত্য চরিত্র। ফোর্ট উইলিয়াম কলেজের সাথে এটা দেওয়া হয়ে গেছে। শেষ। খেয়াল করেন, আজকে আমাদের একটু টেকনিক্যাল সমস্যা হয়ে গেছে। আর এই আহ, আ- আপনার হচ্ছে যে বাংলা সাহিত্যের যে যুগ বিভাজন আছে, এটা আপনার পড়ার সময় একটু আমাদের মনেই হয় যে খুব বিদঘুটে মতন লাগে আমাদের কাছে। ঠিক আছে। তো যার কারণে মনে হবে যে স্যার শুধুমাত্র রিডিংই পড়ে গেল। ঠিক আছে, কিন্তু আমি এটা
আপনারা যদি এটা পড়েন আর আমাদের যে বই বের হয়েছে বা হচ্ছে খুব দ্রুত আসছে আপনাদের কাছে, যেটা ওখান থেকে আপনারা শুধু কোশ্চেন গুলো একটু সলভ করবেন, আর আমি আপনাদের হচ্ছে যে এখনই পিডিএফটা পাঠিয়ে দিচ্ছি। আর আপনারা রেকর্ডিংও খুব দ্রুতই পাবেন। আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, যারা হচ্ছে যে ক্লাসটা করেননি আপনারা একটু রেকর্ডিং শুনেন। ও সম্ভবত 2টা রেকর্ডিং পাঠাবো, কারণ আমাদের মাঝখানে হচ্ছে ক্লাসটা একটু গ্যাপ হয়ে গেছে। ঠিক আছে, তাহলে আপনারা আজকে এই পর্যন্তই। আমি এখনই হচ্ছে এটা পাঠিয়ে দিচ্ছি। আমাদের কিছু টেকনিক্যাল একটু সমস্যার জন্য আপনার একটু ঝামেলা হয়ে গেছে, এজন্য আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আপনাদের কারো কোনো কিছু বলার আছে, একটু বলবেন প্লিজ। আচ্ছা, ঠিক আছে, আগামী দিন আমরা ক্লাসটা আরো খুব সুসম্পন্নভাবে শেষ করার চেষ্টা করব, যাতে করে হচ্ছে যে এই ধরনের টেকনিক্যাল প্রবলেম না হয়। এর জন্য আবারও দুঃখ প্রকাশ করছি। মজুদা প্রকাশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে আহ আবারও ধন্যবাদ জানাচ্ছি এত কষ্ট করে আমার সাথে থাকার জন্য। আপনারা একটু কাইন্ডলি ক্লাসটা আরেকবার একটু দেখবেন, আর আমি পিডিএফটা পাঠিয়ে দিচ্ছি। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।